আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সাদা পাথর, সিলেট গোলাগঞ্জ। আমরা রওনা দিয়েছি সকাল ৮টায়, পৌঁছেছি আমাদের বাসা থেকে সাদা পাথর গোলাগঞ্জ পয়েন্টে আমরা ১০টা পৌঁছানোর পর আমরা ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে ১১টার সময় আমরা নৌকার টিকিট কাটি এই টিকিট কাউন্টার থেকে। জনপ্রতি ১০০, ৮ জনের একটা নৌকা থাকে, টোটাল ৮০০ টাকা। আপনারা সেটা শেয়ারেও যেতে পারেন, কিংবা যদি আপনারা ৮ জনের একটা গ্রুপ যান তাও যেতে পারবেন। আর এই মেয়েটা দেখছেন, এটা আমার একমাত্র মেয়ে সুমাইয়া অব্রে। সে ভীষণভাবে এনজয় করতেছে, মোটামুটি টাকা অর্ধেক উসুল করে ফেলছে সেই। তার সাথে আমার সহকর্মী সহযোদ্ধা আমার কলিগ এমদাদ ভাই ছিল। এমদাদ ভাইয়ের মেয়েও সেমভাবে উপভোগ করতেছে। দৃষ্টিনন্দন, অনেক সুন্দর। নৌকা থেকে ইন্ডিয়ার বর্ডারগুলো দেখতে অনেক সুন্দর লাগে, খুবই রোমাঞ্চকর মনে হয়। নদীর পাড়ের গরু, মানুষ খুব সুন্দরভাবে আমরা উপভোগ করতেছিলাম। যাদের বাড়ি নদীর পারে না বা নদীকে আসে না, দেখুন ভিউটা অসাধারণ। এটা আমি নিজেই যে ভয়েস দিচ্ছি ওই ব্যক্তি। তো আমাকে বললো ভাই একটু পানি ধরেন, ক্যামেরাম্যান বলতে পানি ধরেন। সেসবে পেরে গেছি, ছোটো বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে। বাচ্চা বাচ্চা লাগছে আমার। এটা হলো সুমাইয়া আপ্রি। সে বিভিন্ন পোজ নিচ্ছিল ছবি ওঠানোর। এটা আমার মেয়ে, একটু ফুটুদ্দ গোলাপ। আমরা চলে এসেছি নদীর এপারে। এসে আমার মেয়ে বায়না ধরল ঘোড়া। তো আমিও বাচ্চাদের মতো ঘোড়া চড়ার জন্য জীবনে প্রথমবার ঘোড়ার পেটে উঠলাম, তাই আমি অনেক খুশি। আমিও বাচ্চাদের মতো আচরণ করতেছি। তরবারি নিলাম, এটা কিন্তু অরিজিনাল তরবারি না, এটা কাঠের তরবারি। তো ঘোড়ার ইশারায় আমি চলতে থাকলাম। ঘোড়ার মালিক সে আমার নিয়ে গেল, আস্তে আস্তে আমার ভয়টা দূর হলো। আমাকে শিখিয়ে দিল ঘোড়ার লাগাম কীভাবে টেনে ধরতে হয়। এখানে লাগামটা লোহা দিয়ে লাগানো গালের ভিতরে। বামে নিলে বামে যায়, ডানে দিলে ডানে যায়, আর দুইটা যদি একসাথে টান দিই তাহলে থেমে যায়, ব্রেক করে। আর এটা মোটামুটি আমরা যখন আসছি তখন একদম দুপুরবেলা। আমি সুলতান সুলেমানের মতো রাজকন্যাকে নিয়ে টক 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 বক করে চলে আসতেছি। আমি খুব ভীষণ খুশি। এর আগে কখনো আমি ঘোড়া চড়ার এক্সপিরিয়েন্স আমার নেই, এবারে প্রথম। তুমি কি বলো মা? বলতে পারি না তো। তুমি বলতে পারো না? না। তুমি এক্সপিরিয়েন্স কিরকম নিলা ঘোড়া চড়ার? বন্ধুরা আমার মেয়ে ঘোড়া চড়ছে। যাই হোক, আমরা ব্লগে আবার ফিরে আসি। তো এখানে আমার মোটামুটি খরচ, আমি সিলেট বটেশ্বর থেকে উঠি। জাফলংয়ের আগে একটা জায়গা আছে বটেশ্বর জালালাবাদ। এটা হলো একটা মসজিদ, এত সুন্দর মসজিদ। এটা ভারত সীমানায় ঘেঁষা কিন্তু বাংলাদেশে অবস্থিত। মসজিদের পাশে আছে বিজিবি ক্যাম্প। আর ওইখানে যে পাহাড়গুলো দেখতেছেন, ওইগুলো হলো ভারতের পাহাড়। এই মসজিদটাতে আমরা জুমার নামাজ পড়েছি। জুমার নামাজ অনেক মানে এত ভালো লাগছে। আমি জুমার নামাজটা পড়ে এরকম একটা মসজিদে, আমার ড্রিম ছিল আমি এখানে নামাজ পড়বো। এর আগে একবার এসেছি, আমি ভাবছি তখন আর ভাবছি এটা মানে ভারতের মাঝে, তা সাহস করে আসি না। এবার দেখলাম বাংলাদেশের ফ্ল্যাগ পথ করে উঠতেছে। তখন বলতাম যে এটা বাংলাদেশের ফ্ল্যাগ। তখন আমরা নামাজ পড়ি, নামাজ শেষে প্রচণ্ড গরম পড়তেছিল, এটা একদম মরুভূমির মতো টেম্পারেচার। তো আমি আর আমার মেয়ে পানিতে আমরা ডুবে যাই। আপনার ভিডিও দেখতে থাকুন, আমি কিছু গল্প শেয়ার করি। আজকের দিনটা ছিল খুবই এক্সক্লুসিভ এবং ভয়ানক একটা দিন। আমরা সকালে বের হই,
সকালে বের হওয়ার পরই আমরা পৌঁছাই এখানে 10টায়। 10টা পৌঁছানোর পর আমরা এখানে লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ 280 টাকা জনপ্রতি হাঁসের মাংস দিয়ে খেলাম। খাওয়া শেষ আমরা 400 টাকা 4 জনে, আর 4 জন শেয়ারে টোটাল 8 জনে একটা নৌকা নিলাম, 800 টাকা ভাড়া। ওইখানে গেলাম, যাওয়ার পর এখানে আমরা নামাজ পড়লাম। নামাজ পড়ে বাবা মেয়ে পানিতে এনজয় করলাম এবং অনেকগুলো ফটো সেশন করলাম। সাথে আমার ওয়াইফ ছিল, আমার কলিগ ছিল, কলিগের বাচ্চা ছিল, ওনার ওয়াইফ ছিল। তারপর আমরা আবার ফিরে আসি। আরেকটা কথা বলা হয়নি, আমরা সিএনজি রিজার্ভ করে গিয়েছি 1600 টাকা দিয়ে। জালালাবাদ সেনানিবাস থেকে আমরা 1600 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করে যাই। তা আমরা, আমার মেয়ে অনেক কিছু কেনাকাটা করছে, এখানে ইন্ডিয়ান অনেক পণ্য থাকে, এগুলো কেনাকাটা করছে। বন্ধুরাও মেকআপও কিনছে। ভয়েস দেওয়ার সময় ও আমার সাথে মাঝে মাঝে একটু একটু হেল্প করতেছে। যাই হোক, আমরা আবার ব্যাক করি। টাইমটা হলো 5টায়, সবাই চলে যেতে হয়। এখন মনে হয় সূর্য ডুবা পর্যন্ত সময় দিছে ইউনূস সাহেব। এখন দাঁড়াও দেখিও, তারপরে বলি। এরপরে আমরা বাসায় পৌঁছাই 5টায়, 6টায় রওনা দিই এখান থেকে। 6টায় রওনা দেওয়ার পর বাসায় পৌঁছায় 7:10-এ। আমি ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠি 10:06। ওঠার পর সব পুরো রুমটা নিরিবিলি, একদম ভয়ানক অবস্থা। আমার মেয়ে আমার সাথে দুষ্টামি করতেছে, আমার ওয়াইফ নিরিবিলি পাশের রুমে কাজ করতেছিল। তো আমি পিছন থেকে গিয়ে বলতেছি, কি করছে মরিয়ম, কথা বলছে। ও অনেক ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। ও একটা চিৎকার মেরেছে, চোখে মুখে কি ভয়ানক অবস্থা, কি ভয়ঙ্কর ব্যাপার। আমার গায়ে পরা ছিল সাদা লম্বা একটা টি শার্ট। আমি হেসে দিয়েছি অট্ট হাসি, বলেছি কি করছো তুমি। এই কথা বলাতে সে অনেক ভয় পেয়ে যায়। সে ভাবছিল আমি তো ঘুমে, ও আমাকে ভূত ভেবে সে অজ্ঞান হয়ে যায়। কি ভয়ঙ্কর অবস্থা। তার কিছুক্ষণ পর আমার ডিউটি। সে তো কান্না থামছে না, কান্নাই করতেছে, তার শরীর কাঁপতেছে। আমার মনে হচ্ছে সে মরে যাবে। তারপর আমি আমার মাহাপুকে ডাকি। আমার মাহাপু বলে যে আমার আম্মু কি হয়েছে। তারপরে আমি তো টেনশনে আমার চিকন গাম দিয়ে দিছে। মনে হচ্ছে আমার মৃত্যু যন্ত্রণা হচ্ছে, আমার স্ত্রীর কিছু হয়ে গেলে আমি তো বাঁচব না। আমি তো ওকে অনেক ভালোবাসি, সে তো আমার জান, কলিজার টুকরা। পরে আমি পাশের বাসায় একটা আন্টিকে ডাক দিই এবং আমি ভাবি একটাকে ডাক দিয়ে ওদের কাছে হস্তান্তর করার পর আমি আর আমার মেয়ে চলে যাই ডিউটিতে। পরেও আস্তে আস্তে ভালো হয়ে যায়। এখন ওদের আমি আর করে ভয় দেখাই না। কি বলো মা? এখন শোনো, আমরা যে আমার মেয়ে দেখেন 2টা চুলের মধ্যে বেনি পাকাইছে। হ্যাঁ, এখানে কিছু দুষ্ট মানুষ আছে, পানির মধ্যে শিশি করে দেয়। এটা খুবই খারাপ একটা জিনিস। অনেকে পরবর্তী আমরা কি কয় একটা দৃষ্টিনন্দন জায়গায় চলে যায়, একটা ডুমুর গাছের নিচে। ডুমুর গাছের নিচে বসে বসে মন চাচ্ছে আমি একটু কবিতা লিখি, কবিতা পাঠ করি। এত সুন্দর দৃশ্য এর আগে আমি কখনো দেখি নাই। কি অদ্ভুত, কি সুন্দর, মনটা চায় জীবনানন্দ দাশের মতো এখানে বসে বসে আমি কবিতা লিখি। কবিতার নাম দিই দেবদাস। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই লাইক কমেন্ট শেয়ার করুন। ধরো আরো বলা আছে, লাইক করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে চাপ দিয়ে লাইক করুন।
আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বঙ্গবন্ধু জিন্দাবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাই বাই, টাটা।